নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তরের প্রক্রিয়া শুরু করব। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আমি প্রধান নির্বাচন কমিশনারের কাছে চিঠি পাঠাবো যেন নির্বাচন কমিশন আগামী রমজানের আগে 2026 সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করেন। সময় কম, প্রশ্ন অনেক, আছে সীমাহীন চাপ, তবুও থেমে নেই পথ চলা। আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতির পাশাপাশি রাজনৈতিক দলগুলোর মধ্যে আস্থা ফিরিয়ে আনার মতো বড় বিষয় রয়েছে। সব মিলিয়ে সুষ্ঠু নির্বাচন আয়োজনে ইসির সামনে এক বড় চ্যালেঞ্জ। এরই মধ্যে নির্বাচনের ট্রেন ছেড়ে দিয়েছে স্টেশন, তবে গন্তব্যের এই পথ আঁকাবাঁকা, জটিল। নির্বাচন কমিশনের দাবি আইন শৃঙ্খলা পরিস্থিতি বড় বাধা হয়ে দাঁড়াবে না। বিভিন্ন চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও আমরা কিন্তু আমাদের প্রস্তুতি এগিয়ে নিচ্ছি। ভোটারদের যে আস্থা সৃষ্টি একটা বড় চ্যালেঞ্জ হয়ে গেছে। ইলেকশনটাকে অ্যাজ ট্রান্সপারেন্ট অ্যাজ পসিবল করতে চাই। আইন শৃঙ্খলার নাজুক পরিস্থিতির কারণে সুষ্ঠু ভোট আয়োজনে এখনো সন্দিহান ঐকমত্য কমিশনের সদস্য ডক্টর বদিউল আলম মজুমদার। এখন আইন শৃঙ্খলা পরিস্থিতির ব্যাপারে সমস্যা আছে। একটা বাহিনী যখন ভেঙে পড়ে তখন এটাকে পুনর্গঠন করে এটাকে সক্রিয় করা এবং এটাকে কার্যকর করা সহজ নয়। তো সরকার চেষ্টা করছে, এখনও সমস্যা আছে। আমি আশা করি যে নির্বাচনের আগে যে তারা এই সমস্যার সমাধান করতে পারবে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এই ভোটযাত্রা কেবল ব্যালট ঘিরে নয়, ইসির কাছে এটা আস্থা, গ্রহণযোগ্যতা আর জবাবদিহির এক বড় পরীক্ষা। সংস্কার কমিশন যে রিপোর্টগুলো এসেছে সেটা তো মেনে নির্বাচন কমিশন গঠন না হলেও কিন্তু নির্বাচন কমিশনের কার্যাবলীর উপরে কিন্তু সংস্কার কমিশনের রিপোর্ট প্রভাব ফেলে। এগুলোকে বাস্তবায়ন করে আস্থা অর্জন করা এবং সে আস্থা অর্জন করে মানে বিশ্বাসযোগ্য নির্বাচন করতে পারা, সুষ্ঠু এবং বিশ্বাসযোগ্য নির্বাচন করতে পারা কঠিন ব্যাপার। কিন্তু এই নির্বাচন কমিশনকে যে মুভমেন্ট আমি দেখেছি গত কয়েক মাস, সেটাতে আমি খুব বেশি আস্থাবান না। তিনি মনে করেন এই মুহূর্তে দেশের রাজনীতিতে সবচেয়ে বড় সংকট বিশ্বাসের। যে পদক্ষেপগুলো আমাদেরকে হয়তো নতুনভাবে আশা জাগাবে বা বিশ্বাস তৈরি করবে। নূপুর মাহমুদ, ডিবিসি নিউজ, ঢাকা। গণ অভ্যুত্থান পরবর্তী জনশূন্য রাতের ঢাকা, মাঝে মাঝে ছুটে যাচ্ছে সেনাবাহিনীর টহল গাড়ি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ছে চুরি ডাকাতির নানা ভিডিও। তবে পুলিশবিহীন নগরীকে অপরাধীদের অভয়ারণ্যে পরিণত হতে দেয়নি ছাত্র জনতা। পাড়া মহল্লায় গড়ে ওঠে একতাবদ্ধ প্রতিরোধ। যে একটা ভঙ্গুর পরিস্থিতি ছিল, কোনো থানায় পুলিশ ছিল না, সেনাবাহিনীদের আমরা পর্যাপ্ত পরিমাণে পাইনি। এলাকায় ডাকাতি হয়েছে, ওইগুলো আমরা যেভাবে পারছি প্রতিরোধ গড়ে তুলছি। এলাকার সব মানুষজন নিয়ে বিভিন্ন পাড়া মহল্লায়, এলাকায়, থানায় আমরা পাহারায় ছিলাম। বিভিন্ন মহল্লায় বিভিন্ন এলাকায় ছাত্র জনতা এই প্রতিরোধ গড়ে তুলেছে। আমাদের দায়িত্ববোধ থেকে আমরা এই দেশের সম্পদ হিসেবে আমরা পাহারা দিয়েছি। আইন শৃঙ্খলার চরম নাজুক পরিস্থিতির ওই সময় রাজধানীতে রাত মানেই ছিল ডাকাতের আতঙ্ক। ডাকাত চক্রকে ঠেকাতে জীবনের ঝুঁকি নিয়েই রুখে দাঁড়ায় নাগরিকেরা। আমরা জাস্ট প্রত্যেকটা এলাকায় দেখছি বিভিন্ন রকম মব সৃষ্টি করছে। তো এই মবকারীদেরকে আমরা প্রতিহত করার জন্য দেশের দায়িত্ব তো সবার, আমাদের দেশ রক্ষা করা, আমাদের একটা টিম ওয়াইজ করা হয় সিকিউরিটি পারপাস। প্রত্যেকটা এলাকায় আমরা ডাকাত চোর থেকে সাবধান থাকার জন্য 5 আগস্টের পর থেকে 10 থেকে 15 দিন পর্যন্ত আমরা এটা কন্টিনিউ করি। ডাকাত দল প্রতিরোধে জীবন বিপন্ন হয় কারো কারো। তখন আমার চ্যালেঞ্জ ছিল যে আমি এই এলাকাকে প্রোটেক্ট করব। ঠিক 7 তারিখে দেখলাম ডাকাতি চক্র। যখন আমি এদেরকে প্রতিহত করার চেষ্টা করি, বাধা দিতে যাই, ওই মুহূর্তে তারা আমাকে সরাসরি একটা গুলি করে। এমন দুঃসময়ে ছাত্র জনতার পাশে দাঁড়ায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরাও, গড়ে তোলে দুর্বার প্রতিরোধ। তারেক রহমানের নির্দেশ ছিল যে যার ইউনিটগুলো আছে সেই ইউনিটের পাহারাদার হিসেবে থাকতে হবে, এবং বিশেষ করে আমরা চিন্তা করেছিলাম আমাদের সংখ্যালঘুদের যে বিষয়টা, তারা যেন সঠিক নিরাপত্তা পায়। এই জন্য আমরা আলাদা ইউনিট কমিটি করেছিলাম যে যেন মন্দিরের উপর কেউ আঘাত হানতে না পারে। দলের ইউনিট ছিল, তারা মিলে এবং সাধারণ জনগণ মিলে একটা কম্বাইন টিম করে এলাকায় আমরা পাহারাগুলো দিয়েছি। সৌরভ আপ্পা, ডিবিসি নিউজ, ঢাকা। চলতি বছরের শুরুতে চট্টগ্রাম বন্দরে চলাচলের জন্য মোট অনুমোদিত কন্টেইনার জাহাজের সংখ্যা ছিল 96টি। ওই সময় বহিনঙ্গরে জাহাজের অবস্থানের সময় বা ওয়েটিং টাইম ছিল 1 থেকে 2 দিন এবং অপেক্ষমান জাহাজের সংখ্যা ছিল 7 থেকে 8টি। পরে
অ্যাডহক ভিত্তিতে কিছু জাহাজ চলাচলের অনুমোদন পাওয়ায় বর্তমানে কন্টেনার জাহাজের সংখ্যা দাঁড়িয়েছে 118টিতে। এতে করে বহির্নোঙরে অপেক্ষমান জাহাজের সংখ্যা যেমন বেড়েছে, সেই সাথে বেড়েছে অবস্থানের সময়ও, ফলে বেড়েছে জাহাজ জট। এই জট নিরসনে সম্প্রতি বন্দর কর্তৃপক্ষের শীর্ষ কর্মকর্তাদের উচ্চ পর্যায়ের এক বৈঠকে জাহাজের সংখ্যা কমপক্ষে 15টি কমিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্ত কার্যকর করতে বাংলাদেশ শিপিং এজেন্ট অ্যাসোসিয়েশনকে চিঠিও দিয়েছে বন্দর কর্তৃপক্ষ। আমরা একটা কমিটি করেছি, এই কমিটি স্টাডি করে আমরা তারপরে সেই অনুসারে আমরা কিছু জাহাজের সংখ্যা কমাই দিলে হবে কি, তখন আপনার এই যে এখন জাহাজের ওয়েটিং টাইম বেড়ে গেছে, 6-7 দিন হয়ে গেছে, এটা তখন ড্রাস্টিক্যালি কমে আসবে কুইকলি। এদিকে জাহাজ কমালে বন্দরের ভাবমূর্তি ক্ষুণ্ণ হওয়ার পাশাপাশি ব্যবসা বাণিজ্যে নেতিবাচক প্রভাব পড়বে জানান বন্দর ব্যবহারকারীরা। জাহাজগুলো যদি হঠাৎ করে বন্ধ করে দেওয়া হয়, তাতে করে আমাদের আমদানি এবং রপ্তানি পণ্যের যে চাহিদা অনুযায়ী যে জাহাজ, সেই জাহাজের সরবরাহ কমে যাবে এবং আমাদের রপ্তানি পণ্যের যে ধারাবাহিকতা যে রক্ষা করা এটা কঠিন হয়ে যাবে। পোর্টের এই সিদ্ধান্ত গ্রহণযোগ্য হবে না এবং এই ধরনের সিদ্ধান্ত দিয়ে দেশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে এবং আন্তর্জাতিক শিপিং বাণিজ্যে চট্টগ্রাম পোর্টের সুনাম নষ্ট হওয়ার একটা সম্ভাবনা আছে। বর্তমানে চট্টগ্রাম বন্দরের জেটিতে একসাথে 16টি জাহাজ বার্থিং দেয়া সম্ভব। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। সময় ও অর্থের হিসেবে ছিল সাশ্রয়ী, তাই বেনাপোল স্থলবন্দর দিয়ে রেলপথে ভারতের সাথে বাণিজ্যে আগ্রহী ছিলেন দেশের অনেক ব্যবসায়ী। জটিলতা কম থাকায় দ্রুত ও নিরাপদে পণ্যও খালাস করা যেত। 2023-24 অর্থ বছরে এই স্থলবন্দর দিয়ে রেলপথে ভারত থেকে প্রতি মাসে 10 থেকে 15টি ট্রেনে পণ্য আসত। তবে গত বছর রাজনৈতিক পট পরিবর্তনের পর নানা নিষেধাজ্ঞায় 2024-25 অর্থ বছরে সেটি নেমেছে 2 থেকে 3টিতে। বেনাপোল রেলওয়ে স্টেশনের তথ্য মতে 2023-24 অর্থ বছরে ভারত থেকে আমদানি হয় 41,000 মেট্রিক টন পণ্য। এক বছর পর সেটি কমে আসে 12,000 মেট্রিক টনে। এক্সপোর্টের ক্ষেত্রে বিধিনিষেধ আরোপের পর আগের চাইতে এই বন্দর দিয়ে এক্সপোর্টের পরিমাণ কিছুটা কমেছে। ডলার সংকটের কারণে যখন এলসি কম হয়েছে, তখন এই রেলে পণ্য আসা কম হয়ে গেছে। ট্রেনে মালামাল আমদানি হলে খরচ অনেক কম। বন্দর কর্তৃপক্ষ বলছে 2023-24 অর্থ বছরের প্রায় 6 কোটি টাকা রাজস্ব আদায় করা হয়, কিন্তু এখন সেটি কমে দাঁড়িয়েছে 2.5 কোটি টাকায়। 24 অর্থ বছরের থেকে যেখানে 10 থেকে 12টি ট্রেন আসতো, পরবর্তীতে 24-25 অর্থ বছরে সেটা কমে 2 থেকে 3টি ট্রেনে দাঁড়িয়েছে। এর ফলে রেলওয়ে রাজস্ব 23-24 অর্থ বছরে ছিল প্রায় 6 কোটি, সেটা কমে আসছে প্রায় 2.5 কোটি টাকা। রেলপথে বাংলাদেশি পণ্য ভারতের রপ্তানির সুযোগ থাকলেও বেনাপোল রেল স্টেশনে ইয়ার্ডের অভাবে তা চালু করা যায়নি। ডিবিসি নিউজ ডেস্ক। কৃষি প্রধান জেলা ফরিদপুর। সব ধরনের পণ্য উৎপাদনের জন্য এ এলাকার খ্যাতি দেশ জুড়ে। এখানকার পাট ও পেঁয়াজ বড় ভূমিকা রাখে দেশের রাজস্ব খাতে। এলাকাবাসীর অভিযোগ, মামুন নামে এক ব্যক্তির একটি প্রতিষ্ঠানের কারণে জলাবদ্ধতায় নষ্ট হচ্ছে হাজার হাজার বিঘা জমির ফসল। অল্প দামে জমি কিনতে এই সমস্যা তৈরি করছেন তিনি। কিছু ধান লাগাইছি, এই ধানগুলো সব পানির নিচে চলে গেছে। পানি তো এখান থেকে কোনো ডিসকাউন্ট হয় না। তিল বোনা হয়েছিল, সেই তিল এই মামুন সাহেব পানি আটকায় দেওয়ার কারণে সব তিল আমার মারা গেছে। আমি ঘরে তুলতে পারি না এই তিল। বিষয়টি প্রশাসনের নজরে আনা হলেও এখনো মেলেনি প্রতিকার। মামুনের মনে করেন যে সরকারি জায়গা ভরাট করিয়া তোরা উপরে চোং দিয়ে মনে করেন যে চিকুন চোং দিয়েছে, মনে করেন পানি পাস করবেন না। মামুন সাহেবের কারণে আমরা, আপনারা একটা ব্যবস্থা নেন, এই ব্যবস্থা না নিলে আমরা খেয়ে বাঁচবো কি? যোগাযোগ করা হলে এই বিষয়ে কিছু জানেন না বলে জানান অভিযুক্ত মামুন। ওরা দিছে ভাই, বোঝেন না, ওদের তো আর জানি না ওরা কেন কি কারণে দিছে, আমি নিজেও জানি না, আমার কাছেও কখনো আসে নাই। তবে জলাবদ্ধতা নিরসনে স্থায়ী ব্যবস্থার পরিকল্পনার কথা জানালেন এই কর্মকর্তা। রোডসের জায়গায় ব্যবসায়িক প্রতিষ্ঠান গড়ে তোলার কারণে এরকম জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। তো আমরা ওই যিনি ব্যবসায়িক প্রতিষ্ঠানের প্রধান আছেন তার সাথে কথা বলা হয়েছে এবং তার মাধ্যমে
পানি নিষ্কাশনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এই ব্যাপারে দ্রুত প্রশাসনিক ব্যবস্থা নেয়ার দাবি ভুক্তভোগী এলাকাবাসীর। ডিবিসি নিউজ ডেস্ক। ভোরের আলো না ফুটতেই নাটোরের হালতিবিলের মাধনগর পাটুল সহ বিভিন্ন বাজারগুলোতে আসতে শুরু করে পোনা সহ বিভিন্ন মাছ। বিক্রিও হচ্ছে নামমাত্র দামে। নিষিদ্ধ বাদাই জাল বা চায়না দুয়ারি জাল দিয়ে হালতিবিল সহ জেলার বিভিন্ন বিলগুলো থেকে দিনরাত এসব মাছ ধরছেন কিছু অসাধু জেলে। প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে প্রকাশ্যেই এসব মাছ বিক্রি করেন বাজারে। নিষিদ্ধ এসব জালে মাছের সাথে সাথে মারা পড়ছে বিভিন্ন জলজ প্রাণীও। ফলে একদিকে যেমন মাছের স্বাভাবিক প্রজনন ব্যাহত হচ্ছে, তেমনি ধ্বংস হচ্ছে জলজ প্রাণীও। অবৈধ জাল দিয়ে বিলে মাছ মারা হচ্ছে, এটা পুরোটা অবৈধ। আমরা এই অবৈধ মাছ মারা, অবৈধ জালকে নিষিদ্ধ করে এটার একটা আইনের আওতায় নিয়ে আসার দাবি জানাচ্ছি। এই যে এপারকার পানি ওপারে যাচ্ছে না, ওপারকার পানি এপারে আসছে না। বন্যা হলে যে ধরেন গরিব মানুষরা দুটা মাছ মেরে খাবি, এর থেকে বঞ্চিত করা হচ্ছে। ভুক্তভোগীদের অভিযোগ, প্রশাসনের পক্ষ থেকে কিছু অভিযান পরিচালনা করা হলেও প্রভাবশালীদের চাপে এই চক্রটি আরও বেপরোয়া হয়ে উঠেছে। ব্রিজ, কালভার্ট বিভিন্ন জায়গায় যে যার মতন গানা বসায় পানি প্রবাহ বন্ধ করা শুরু করে দিছে এবং অবৈধ গানা দেওয়া ছাড়াও কারেন্ট জাল, চায়না দুয়ারি জাল, এই ধরনের জাল দিয়ে এখন থেকে ছোট ছোট মাছ মারার শুরু করছে। তবে মৎস্য আইন বাস্তবায়ন ও অবৈধ জাল উচ্ছেদে কঠোর ব্যবস্থা ও নিয়মিত অভিযানের হুঁশিয়ারি দিয়েছে উপজেলা প্রশাসন। মাছের পোনা নিধন করার জন্য যে চায়না দুয়ারি জাল, কারেন্ট জাল এবং যে পানির প্রবাহ বন্ধ করে যে প্রতিবন্ধকতা তৈরি করে যে মৎস্য নিধন ও অবৈধ মৎস্য নিধন প্রক্রিয়া চলমান আছে, তার বিরুদ্ধে আমরা সর্বদা কার্যক্রম চলমান রেখেছি। হালতিবিল সহ উপজেলার বিভিন্ন বিলে পোনাসহ বিভিন্ন মাছ নিধনের মহোৎসব দ্রুতই বন্ধের দাবি সচেতন মহলের। ডিবিসি নিউজ ডেস্ক। দিনাজপুরে চলতি সপ্তাহের বৃষ্টি যেন আশীর্বাদ কৃষকের জন্য। সময়মতো বৃষ্টি হওয়ায় মাঠে মাঠে আমন রোপণে ব্যস্ততা বেড়েছে কৃষকের। ট্রাক্টর দিয়ে হাল চাষ করে আমন রোপণের জন্য জমি প্রস্তুত করছে কেউ কেউ, অনেকে আবার জমি থেকে চারা তোলার পর তা রোপণে ব্যস্ত। ভালো লাভের আশায় সকাল থেকে বিকেল পর্যন্ত মাঠে মাঠে হাড়ভাঙা পরিশ্রমেও ক্লান্তি নেই কৃষকের মুখে। তবে সেচ, সার, কীটনাশক, ডিজেল ও শ্রমিকের মজুরি বৃদ্ধিতে কাঙ্ক্ষিত লাভ নিয়ে আছে দুশ্চিন্তাও। লাগার সাথে সাথে সার দিবা লাগবে, আবার তোমার পাইপের দাম এখন বেশি, এই জন্য খরচ বেশি পড়বে। মেশিন দিয়া পানি দিয়া আমরা লাগা দিচ্ছে না, তো খরচা অনেক। একসাথে সব কৃষিকাজ জমিগুলো একসাথে লাগানোর কারণে আমাদের কৃষি লোকের সংকট, এতে শ্রমিকের দাম বৃদ্ধি হয়েছে এবং জমি গাড়া পিছিয়ে যাচ্ছে। কৃষি কর্মকর্তারা বলছেন, এবার জেলায় 2,60,000 হেক্টরের বেশি জমিতে আমন রোপণের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। আমরা কৃষকের পাশে থেকে আধুনিক যে প্রযুক্তি, বিশেষ করে সঠিক বয়সে চারা, সঠিক দূরত্বে রোপণ, লাইন, লোগো, আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তাদেরকে নির্দেশনা দেওয়া আছে। তা আশা করছি আবহাওয়া যদি আমাদের অনুকূল থাকে, এবারও আমরা আমনের বরাবরের মতো বাম্পার প্রোডাকশন করতে সক্ষম হব। দিনাজপুরে এবারও আমন উৎপাদনের ধারাবাহিকতা বজায় রাখবে, এমনটাই প্রত্যাশা কৃষি সংশ্লিষ্টদের। ডিবিসি নিউজ ডেস্ক। '৯৮৬ সালে সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর ১৯৯৭ সালে প্রথম ছাত্র সংসদ নির্বাচন হয়। এরপর দীর্ঘ বিরতি। সবশেষ ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর সাকসু নির্বাচনের দাবি জোরালো হয়। নির্বাচন ব্যবস্থার সংস্কার ও সংশোধনের দাবি জানিয়ে প্রশাসনের কাছে আবেদন করে বেশ কিছু ছাত্র সংগঠন। এমনকি দ্রুততম সময়ে নির্বাচনের দাবিও জানান অনেকে। সাকসু নির্বাচন হয়েছে লাস্ট ২৭ বছর আগে, এবং এর পরবর্তীতে যদি সংস্কার ছাড়া নির্বাচন হয় তাহলে সেটা একটু বিদঘুট হয়ে যাবে। আমরা চাই যে সাধারণ শিক্ষার্থীদের মধ্য থেকে একজন প্রতিনিধি আসুক, যোগ্য প্রতিনিধিরা আসুক। আমাদের ৯ দফার অন্যতম যে দাবি, সেটা হচ্ছে আমাদের বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন যাতে দেওয়া হয়। তো আমাদের বিশ্ববিদ্যালয়ে সাকসু দেওয়া নিয়ে আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদেরকে ইতিবাচক মনোভাব দেখিয়েছেন। বেশ কিছু সম্পাদকীয় পদের সংস্কার, সভাপতির ক্ষমতার বিকেন্দ্রীকরণ সহ কয়েকটি সংশোধনের দাবি ছাত্র শিবিরের। যেহেতু সভাপতির পদটা হচ্ছে অনির্বাচিত পদ, তো আমরা সভাপতির যেন একচেটিয়া ক্ষমতা না থাকে, সেটা যেন নির্বাচিত পরিষদের সাথে পরামর্শ করে সভাপতি কাজ করেন, এই বিষয়ে আমরা প্রস্তাবনা জমা দিয়েছি। তবে একেবারেই ভিন্ন মত
ছাত্র দলের। তাদের অভিযোগ, ক্যাম্পাসে রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ থাকায় বিশেষ রাজনৈতিক দল বাড়তি সুযোগ পাচ্ছে। সাকসুর এখন কোনো পরিবেশ নেই, আমাদের ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধ। তো সেই ক্ষেত্রে সাধারণ যতগুলা ছাত্র রাজনৈতিক সংগঠন রয়েছে তারা তাদের কার্যক্রমগুলো সঠিকভাবে পরিচালনা করতে পারছে না। এমন পরিস্থিতিতে সাকসু নির্বাচন নিয়ে 6 সদস্যের কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিভিন্ন প্রস্তাব যাচাই বাছাই চলছে। 27 বছর আগে ছাত্র সংসদ নির্বাচনের পর এই ক্যাম্পাসে এসেছে শিক্ষা গবেষণা এবং অবকাঠামোগত অনেক পরিবর্তন। রাজনৈতিক নানান ঘটনার সাক্ষী এই ক্যাম্পাস। চলমান পরিস্থিতিতে ছাত্র সংসদ নির্বাচন নিয়ে এখানকার রাজনৈতিক দলগুলোর মধ্যেও রয়েছে আলোচনা, সমালোচনা এবং বিতর্ক। তবে দিন শেষে শিক্ষার্থীরা চান দেশের উত্তর পূর্বাঞ্চলের শিক্ষার বাতিঘর এই প্রতিষ্ঠান যেন জ্ঞান বিজ্ঞান চর্চায় দেশের মধ্যে আরও সুনাম অর্জন করতে পারে এবং শিক্ষার্থীদের সুযোগ সুবিধা আরও বৃদ্ধি পায়। প্রত্যুষ তালুকদার, ডিবিসি নিউজ, সিলেট।